একটা বদহাওয়া লেগে খাঁচায়। সুরের মধ্যে ডুবে ডুবে গান করতেন উনি। খুব যে বেশি গান উনি করেছেন তা কিন্তু না, কিন্তু আজীবন গানই করেছেন। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যেতে গেল বলে। তিনি ছিলেন মুক্ত চিন্তাধারার মানুষ। তিনি চেয়েছিলেন ঘুণে ধরা সমাজটাকে বদলে দিতে। তিনি জাতি, ধর্ম, বর্ণ সকল কিছুকে দূরে ঠেলে দিয়ে চেয়েছিলেন মানুষের মাঝে মানবিক বোধ বিকশিত করতে। দর্শক, বলছি মরমী সাধক লালন সাঁইজির কথা। আর লালন সাঁইজির বাণী যিনি দেশে এবং দেশের বাইরে প্রচার করেছেন এবং তার কণ্ঠ দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দর্শক, বলছি সদ্য প্রয়াত ফরিদা পারভীনের কথা। আজ ফরিদা পারভীনের স্মরণে কালের কণ্ঠের এই বিশেষ আয়োজন। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফা জাহান প্রিনন এবং আমাদের এই বিশেষ আয়োজনে আজ আমন্ত্রণ জানিয়েছি যিনি বিশ্ব দরবারে লালনের বাণী প্রচার করছেন এবং প্রতিষ্ঠিত করছেন, বাউল শফি মণ্ডল এবং এ প্রজন্মের দর্শকপ্রিয় শিল্পী ডলি মণ্ডল। চলে যাব তার কাছে। ভালো আছেন আপনারা? খুবই ভালো আছি। ডলি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকে বিশেষ আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গুরুজি, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আমাদের প্রোগ্রামটি আজকে ফরিদা পারভীনের স্মরণে, শুরুতে আমরা তার সম্পর্কেই কথা বলবো। সদ্য প্রয়াত হয়েছেন ফরিদা পারভীন। তিনি একজন লালন সাধিকা ছিলেন এবং আপনি একজন লালন সাধক। সেই জায়গা থেকে ফরিদা পারভীনের শিল্পী সত্তাটাকে আপনার কাছে কতটুকু, মানে তার শিল্পী সত্তা আপনাকে কতটুকু অনুপ্রাণিত করেছে, এমন কোনো বিশেষ দিক কি আছে? পুরোটাই আমার বিশেষ দিনের মধ্যেই পড়ে। সেটা হলো, আমি বড় মানে একেবারে অনেক বড় হয়ে লালন ফকিরের গান, মানে সাঁইজির গান, ভাব গান, এই গানের মধ্যে এসেছি। সেটা 1978 সালের পরে। তাহলে আমি তখন অনেক বড়। তো আমার গুরু শ্রী সাধন মুখার্জি, আমি তার কাছে গান শিখছিলাম। তো শেষে উনি আমাকে বলেছেন যে, শফি, তোর কণ্ঠে সাঁইজির গান বেশক মানাবে, তুই যদি পারিস সাঁইজির গান করিস, এটা ভেবে দেখিস আমাকে। তা আমি আর কিছু না ভেবে শুরু করে দিলাম যে, গুরুবাক্য বলবান আর সব বাহ্যিক জ্ঞান। এই গুরুবাক্য মাথায় নিয়ে তার প্রথম শুরু করব। প্রথম সে গানের কানটা তৈরি করেছিলাম ফরিদা পারভীনের গান দিয়ে। আচ্ছা, সুরের কানটা। তো এখন যেহেতু আমার বাড়ি কুষ্টিয়ায়, তো প্রথম সাধকের কথা বলতে গেলেই আমি লালন ফকিরের কথা বলবো। তো তার গান শুনে শুনে, যদিও আমি অনেক বড়, কিন্তু দর্শক হিসেবে তার গান শুনে শুনে সকাল হতো, ভোর হতো, ঘুম হতো, এবং এত ভালো লাগতো যে একটা সময় যখন আমার মনে হলো যে আমি সত্যি গান গাইব, তখন সর্বপ্রথম আগে ফরিদা পারভীনের গানগুলোকে আত্মস্থ করেছি আমি, তারপরে আমি অন্য গানে গেছি। তো লালন ফকিরের অসংখ্য গান আছে, যার মধ্যে উনিও অনেক গান করে গেছেন। এখন প্রয়াত বললে তো আমরা কষ্ট পাই, কারণ তাকে তো হৃদয়ে ধারণ করে নিয়েছি। সে তো ছিল শিল্পীদের শিল্পী, শুধু দর্শকেরই নয়। এমন শিল্পী নাই যে তাকে ফলো করেনি সারা বিশ্বব্যাপী। তো তার স্মৃতির, আমার সাথে স্মৃতির কথা কি বলবো, যে আমার মনে আছে একটা সবচেয়ে কঠিন স্মৃতি, যে সে সময় খুব টানাপোড়েন, একেবারে বলা যায় যে রেডিও শিল্পী মানে অনেক বড় শিল্পী। আর ফরিদা পারভীন কিন্তু খুব ছোট থেকেই স্টার শিল্পী। আমি তো প্রায় 50 বছর বয়সে মিডিয়ায় এসেছি। আচ্ছা, হ্যাঁ। তো এখানে অনেক ব্যবধান। তো খুব ছোট থেকে আমার মনে আছে একবার, যে আমার বাড়ি থেকে কুষ্টিয়া অনেক দূর,
40 কিলো। ও বা, অনেকটা একটা তো। সময় আমি এই দোতারাটা কাঁধে করে একেবারে তখন বাউন্ডেলে জীবনযাপন করতাম। এই বাউলামি করব এটা আমার অনেক আগের ইচ্ছা ছিল। তো আমি হেঁটেই চলে এসেছি, পয়সা ছিল না পকেটে। 40 কিলো রাস্তা হেঁটে চলে এসেছি। তারপরে এত ক্লান্ত হয়েছিলাম, তারপরে শুনছি যে এখানে সাঁইজির মাজারে ফরিদা পারভিন আসবে। বাহ, দারুণ। হ্যাঁ, তো এরকম একটা মিষ্টি মেয়ে, তো দেখার জন্য বসে থাকলাম। তো দেখা ভাগ্য হলো না, এত ভিড়, পিছন থেকে একটু দেখলাম। আচ্ছা, এই যে একটা ব্যাপার, অনুভূতি। তাহলে আমাদের অনুভূতিতে আমাদের অনুপ্রাণিত করছে সুর, তারপরে তার পথ চলা। সবচেয়ে বড় ব্যাপার হলো লালন ফকিরের গান আমরা যত সাধক, যত মানে কবি, দার্শনিক, ডক্টর যারাই থাকি না কেন, সবচেয়ে বড় অবদান ছিল ফরিদা পারভীনের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমি অনেক গান করেছি লালন ফকিরের। আমি শুরু করেছিলাম যে ফরিদা আপার যতগুলো গান আছে ওটা শিখেছি আমি। আচ্ছা, তারপরে ওই গানের বাইরে যতগুলো গান আছে এগুলো খোঁজ করে করে আমি কাজ করি এখনো পর্যন্ত। আচ্ছা। তাই তার প্রতি আমার শ্রদ্ধাটা আজীবন থাকবে। আমি কখনোই ভাববো না যে সে আমার কাছ থেকে ওফাত হয়ে গেছে। হ্যাঁ, এই আমার মনের মধ্যে, স্মৃতির মধ্যে আছেই সে। মানুষ তার সৃষ্টিতেই বেঁচে থাকে। ফরিদা পারভিন যুগ যুগ ধরে আমাদের মাঝে এইভাবেই বেঁচে থাকবেন তার বেঁচে সৃষ্টি থাকবেন। দিয়ে। হ্যাঁ, ডলি, আপনার কাছে যেতে চাই। আপনি তো এই প্রজন্মের শিল্পী, আপনি লালন চর্চা করছেন, আপনি প্রোগ্রাম করছেন বাইরে। তো সেক্ষেত্রে কি ফরিদা পারভিনের সাথে আপনার কখনো দেখা হয়েছে কিনা? অবশ্যই দেখা হয়েছে, তার সাথে দেখা হয়েছে, বা তার সাথে এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনি দর্শকের সাথে শেয়ার করতে চান? গুরুজির কথাটা রেশ ধরে বলি, আজকে আমার এই বিশেষ দিনে গুরুজির সাথে বসতে পেরেছি, এটা একটা নিজেকে সৌভাগ্যবান মনে করছি, সৌভাগ্যবতী মনে করছি। আরেকটা বিষয় যে ফরিদা পারভিন ম্যামের স্মরণে আজকে এখানে বসতে পেরেছি। গুরুজি যে কথাটা বললেন যে গুরুজিরও এরকম হয়েছে, ওই কথাটা আমারও ওই রকমই হয়েছে যে ফরিদা পারভিন ম্যামের গান শোনার জন্য আমাদের বাড়ি কুষ্টিয়া থেকে 15 কিলো হবে। আচ্ছা। তো আমার বাবার অনেক ইচ্ছা ছিল, আমার বাবাও একজন সাধক মানুষ ছিলেন, তো আমাকে পালা গান শেখাবেন। তো সেখান থেকে ওই সাঁইজির মাজারে তো মানে যারা গান প্রিয়, গানকে ভালোবাসে, গান অনুসারী, তারা তো ওখানে আসবেই। তো আমার বাবাও ছোটোবেলা ওখানে নিয়ে আসতো আমার দাদা গুরুর সাথে করে। নিয়ে আসলে যখন লালন সাঁইজির ওই মেলাটা হতো, তো ফরিদা পারভিন ম্যাডাম যেতেন, অনেক দর্শক, তো হাজার দর্শক, ওনার কাজ পর্যন্ত পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হতো না। আচ্ছা, এতটাই জনপ্রিয় ছিলেন তিনি। জনপ্রিয় ছিলেন, আর এত মানে লোকজনের ভিড়, ওই ভিড় ঠেলে ওই পর্যন্ত যাওয়ার আর সৌভাগ্য হয়নি। ওনাকে না দেখতে পেরে আমি একসময় খুব কান্না করছিলাম যে আমি ওনাকে একটু দেখতে চাই। আর ওনার গান তো আমার সত্যি খুব, মানে তখন তো গান সম্পর্কে বুঝতাম না, সবাই বলতো যে উনি অনেক ভালো গান করে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভালো গান শিখব। তো আমি যখনই যে ক্লোজ আপ অন সালমা আপা হলো, তারপরে হচ্ছে আমি গুরুজির নাম শুনেছি, তখন হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে আমি গুরুজির কাছে যাব। তো আমার সেই সৌভাগ্য হলেও, সেটা পরে হলেও সৌভাগ্যটা আমার হয়েছে যে গুরুজির কাছে আমি গান শিখতে পারছি, এবং সে আমার দীক্ষাগুরু। আচ্ছা। আর ফরিদা পারভিন ম্যামের সাথে আমার অনেকবার দেখা হয়েছে, তারপরে দেখা হওয়ার পরে একই স্টেজে অনেকবার গান করার সৌভাগ্য হয়েছে। সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ আমি ওনার গান শুনেছি, ওনাকে আমি যে কাছ থেকে দেখতে পাবো এইরকম, একই মঞ্চে গান করব, হ্যাঁ এরকম অনেক বড় পাওয়া। হ্যাঁ, কারণ এইরকম তো আমি কখনো কল্পনাই করিনি যে যাকে দেখার জন্য দূর থেকে আপনি দাঁড়িয়েছিলেন, দেখতে পারেননি, তার সাথে আপনি মঞ্চ শেয়ার করছেন, এটা অনেক বড় প্রাপ্তি। এটা সৃষ্টিকর্তার অনেক বড় একটা আশীর্বাদ হয়তো হতে পারে। আমার গুরুজি এখানে বসে আছে, আমার গুরুজি একটা কথা বলে যে পূর্ব স্বীকৃতি ছাড়া আসলে এটা সম্ভব হয় না। তো আমি জানি না আমার সেটা হয়েছে কিনা, তবে আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমাকে অনেক বড় শিল্পী হিসাবে সে দেখতে চায়। তো আমি জানি না বড় শিল্পী হতে আমি পারবো কিনা, তো আমি ভালো গান করতে চাই এবং ভালো গানের সাথে থাকতে চাই, আর ওই বাবার দেখানো পথে, আমার গুরুর দেখানো পথে আমি হাঁটতে চাই। এতটুকু আমার মনের বাসনা।
আর ফরিদা পারভিন ম্যামের একটা ছোট্ট একটাই বলি যে আমার বিটিভিতে অনেকবার দেখা হয়েছে ওনার সাথে। একটা শুটিংয়ে উনি বলতেছে যে গুরুদেরকে মানে বড়দেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, উপদেশ বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, উনি সব সময় এটা বলতেন। আচ্ছা, ওনার যখন আমাদের জেনারেশন যারা আছে মানে যখনই দেখা হতো উনি এটা বলতেন। আর শুদ্ধ উচ্চারণ, আমি যে গানটা করব সেই গানটার উচ্চারণ যদি কেউ না বুঝতে পারে, আমার কথাটা যদি না বুঝতে পারে, তাহলে তো তারা সেই শব্দটাও বুঝতে পারবে না যে আমি কি বলছি, আমি কি গাইছি। এই জন্য উনি সবসময় বলতেন যে উচ্চারণগুলো যেন শুদ্ধ হয়, যাতে শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছায়। আরেকটা কথা আমি ওনার আমার সবসময় আমি ভাবি যে এমন গান করতে হবে যে গান শুনলে সবসময় মনে হবে যে এটা নতুন গান। আচ্ছা, কারণ লালন সাঁইজি সেই 250-300 বছর আগে উনি যে কথা যে বাণীগুলো রচনা করে গেছেন, আমরা এখন গাইলে মনে হয় যে এটা নতুন, মানে এই গানটা এখন নতুন গাইছি। মানে এতবার শুনি এতবার গাই তারপরেও মনে হয়েছে যে না, গানটার মধ্যে কি জানি একটা আছে, আর একটু মনে হয় দরদ দিয়ে গাইতে পারলে মনে হয় আরও কিছু মনে হয় পাওয়া যায়। তো গুরুজি আছেন, উনি আরও ভালো করে বলতে পারেন। তো ওনার এই কথাটা আমার মানে ভিতরে সবসময় খুবই হয় যে মানে এমন গানের সাথে আমাদেরকে থাকতে হবে। আমি এই প্রজন্মের, কিন্তু আমার যারা ছোট ভাই বোন আছে তাদের উদ্দেশ্যেও, আমি খুব ছোট মানুষ তারপরেও আমি বলতে চাই, আমিও এটা অ্যাপ্লাই করি নিজের জীবনে, যে আসলেই আমাদের এমন গানের সাথে থাকা দরকার যে গান আমাদের আত্মা শুদ্ধি হয় সেই গানের সাথে। ম্যামের মুখে এই কথাটা শুনে আমার ভিতরে তখন থেকেই একটা অন্যরকম। ওকে ডলি, আমরা আপনার কাছে আবার আসবো। গুরুজি, ফরিদা পারভিনের স্মরণে আমরা একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে। তার সবচেয়ে প্রিয় গান ছিল, যে সবসময় বেশি করে গাইতেন যে গানটা, সেটা হলো যে জীবাত্মার সাথে পরমাত্মার সম্পর্ক দূর থেকে কখন ছিঁড়ে যায়, কখন ক্ষয়ে যায়, আবার এক জায়গায় হয়, এই রকম কিছু দর্শন বারবার উনি বলতেন। এবং ওটা সাধুদেরই দর্শন, যে একটা সতর্কতামূলক মেসেজ। একটা বদহাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। খাঁচার আরাপল ধসে পাখি আর দাঁড়াবে কি সে খাঁচার আরাপল ধসে, পাখি আর দাঁড়াবে কি সে। আমি ওই ভাবনা ভাবেছি বসে, চমক জরা বইছে গাই, পাখি কখন জানি উড়ে যায়। দারুণ একটি গান শুনলাম গুরুজি। সাইজি এই বাণীর মাধ্যমে আমাদেরকে আসলে কি মেসেজ দিতে চেয়েছিলেন? গানের মূল ভাবটি যদি একটু বুঝিয়ে বলতেন। আসলে গানের যত লালন ফকিরের গান হলো প্রশ্ন উত্তর মূলক। একটা গানের মধ্যে প্রশ্ন আর একটা গানের মধ্যে উত্তর, আবার একই গানের মধ্যে প্রশ্ন উত্তর এরকম থাকে। মানুষের জীবনে ভালো থাকার এবং ভালো বোঝার মেসেজগুলো এখানে বলছে। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়। তার মানে বলতে চাচ্ছি যে পাখি যে আমার মধ্যে আছে, এটা অনিত্য দেহে এত বাসনা, পাখি যে থাকবে না এটা নিশ্চিত। আচ্ছা, তা কিন্তু আমার
জীবদ্দশায় কখনো কি একবার খোঁজ নিয়েছি পাখিটা কেমন আছে, পাখিটা কোথায় আছে? লালন শাহর দর্শনের মধ্যে সব আছে। পাখি পুষলাম চিরকাল, নীলকিলাল একদিন দেখলাম না সেরূপ সামনে ধরে। এক শোক পাখি আমার কিসে গঠেছে রে, আর কেন মন ঘুর বাহিরে, বাহিরে যার তত্ত্ব করো অবিরত, সে তোমার আত্মা চক্রেই বিহারে। বামে ইড়া নারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাদরে। কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে। গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, যতন কর মন তাহারে। এই সমস্ত মেসেজগুলো যে সারা জীবন যে বলে আমি তোমার সারোগের থেকেও নিকটে অবস্থান করছি, আল্লাহ পাক কোরআন শরীফে বলছে তুমি আমাকে অন্বেষণ করো, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি আমার এই প্রেমের জন্য। আমরা কি কখনো কখনো তাকে এভাবে দেখেছি? জীবনের প্রতিটা দিনের অষ্টপ্রহর 24 ঘন্টায় কতটুক সময় তার জন্য বরাদ্দ করেছি? একবার ভেবে দেখো মন, একটু সময় তার জন্য করো নিরূপণ। এই যে জাগতিক যত কাজ আমরা করছি, এটা করতে হবে। এ সংসারের মাঝে পড়ে নানান কাজে নানান ভাঁজে আমি শুধুই ভুলে যাই তোমারে, তুমি যেন ভুলো না আমারে। মানে আমরা সারাদিন না দেখেন সকালবেলায় যদি একটু একটু আধা ঘন্টা চিন্তা করি আমাকে নিয়ে এবং আমার মধ্যে যে আছে তাকে নিয়ে, রেখে দিলাম, সারাটা দিন দেখবেন সেদিন খুব ভালো চিন্তা ভাবনায় দিনটা কাটবে, অষ্টপ্রহর কেটে যাবে খুব ভালোভাবে। এই মেসেজগুলোই এই লালন ফকির আমাদেরকে দিচ্ছে। শুধু লালন ফকির না, মানে অসংখ্য মহাজন আমাদের দেশে আছে। আমরা তো শিল্পী, এখনো সাধক হতে পারিনি, তবে সেই গানগুলোকে আমরা পর্যালোচনা করছি, আলোচনা করছি, করে করে যার মতো করে যার যার মতো করে পজিটিভ দিকগুলো নিয়েই আমরা সামনের দিকে পথ চলব। এটাই লালন ফকির শিখিয়েছেন। আচ্ছা, আর এটাই লালন ফকির। দারুণ। গুরুজি, আমরা আবার আপনার কাছে আসবো। ডলি, আপনার কাছে ফরিদা পারভীনের স্মরণ একটি গান শুনতে চাচ্ছি। যার গান শুনে এই পর্যন্ত আসা, আর সাইজির গানে আমি তো আগে পালা গান করতাম যেটা বলছিলাম, তারপর গুরুজির সাথে গুরুজির কাছে যখন আমার আসার সৌভাগ্য হয় তখন গুরুজি আমাকে বলেছে যে তুমি সাইজির বাণীটা করো। আচ্ছা, তো ওই যে বললো যে গুরু বাক্য বলবান, তো তখন আমার মনে হলো যে আমার বাবাও তো একজন সাধক ছিলেন, আমার গুরুর কথা, তাহলে আমি এটাই তো আমার শিরোধার্য হওয়া উচিত। তখন আমি চেষ্টা করলাম যে তাহলে আমি সাইজির বাণীটাই করি। পরে এখন চেষ্টা করছি। আর ম্যাডামকে স্মরণ করে তার খুব সেই গানটি করতেন, সাইজির খুব জনপ্রিয় গান, আমি চেষ্টা করছি। কারণ ওই আরশিনগর একদিন সবাইকেই যেতে হবে, কে কখন যাবে তার কোনো আশা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই।
বাড়ির কাছে আর শ্রীনগর, ও এক ঘর পড়ে সে বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। গেরা বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, গেরা বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সেথা যাই রে, আমি কেমনে সেথা যাই রে, আমি একদিনও না দেখিলাম তারে। গুরুজি, এটি বেশ জনপ্রিয় একটি গান, লালনের বাণী। এই গানটি দিয়ে লালন সাইজি আমাদের কি বোঝাতে চেয়েছেন? এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, সেই আলোচনার মধ্যেই এই শব্দটা যে একেবারে আমি যেটা বলছিলাম, আমি তোমার এত কাছে, কুলবিন মোমেনিন আসছে আল্লাহ। প্রত্যেকটা মানুষের কালবের মধ্যে আল্লাহর আসন আছেন আল্লাহ, কিন্তু আমরা একদিনও তাকে দেখি নাই, এটা একদম সত্য কথা। তো আমরা কখনোই কোনো ধর্মগ্রন্থেও এটা প্রতীয়মান করেনি যে আল্লাহর চেহারাটা এমন, তার সে দেখতে এমন। তাই লালন ফকির বলছে, তোমরা যে যাই ভাবো সে তো নিরাকার, হ্যাঁ, তোমরা দৃশ্যমান মানুষকে ভালোবাসো, মানুষ গুরু নিষ্ঠাদার, তুমি মানুষকে ভালোবাসো, আর মানুষের মধ্যেই কখনো যদি সে সশরীরে উপস্থিত হয় তখন মানব রূপেই আসবে। কোনটা চিনতে পারবো না, তাই প্রত্যেকটি মানুষকেই সেবা করতে হবে। মানুষের ভালোবাসা, মানুষের মঙ্গল চিন্তা, হ্যাঁ, মানুষকে নিয়ে, শুধু কোনো ধর্ম কোনো কিছু নিয়ে না। যেন সাইজিও বলে গেছে যে মানুষ অবিশ্বাসে পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস থাকতে হবে। আর সবচেয়ে বড় পুঁজি ছিল ভাব, ভক্তি, প্রেম, হ্যাঁ, বিশ্বাস আর বিনয়তা। সবকিছুর ঊর্ধ্বে মানুষকে ভালোবাসাই তার মূল উদ্দেশ্য ছিল। হ্যাঁ, মানুষকে ভালো। খুব অবাক লাগে, এত বছর আগে তার সৃষ্টি, এই বাণীগুলো তিনি সৃষ্টি করেছেন, এখনো পর্যন্ত আবার পরবর্তী প্রজন্ম যারা আসবে এই গানগুলো শুনলে কেমন একটা মায়া কাজ করে, একটা টান কাজ করে, তাই না? মনে একটা অন্য জগতে চলে যায়, একটা অন্য কিছু সৃষ্টি করে, কিন্তু আমরা কিন্তু তাকে দেখিনি। না, অনেক বছর আগের কথা, যারা দেখেছেন তারাও এখন আমাদের মাঝে নেই, অনেক অনেক বছর আগের কথা। কিন্তু তার যে লেখা আছে না, লেখা, তার বাণী কিন্তু মানুষ চর্চা করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে মানুষের মাঝে। তিনি এত যুগ আগেও রচনা করেছেন বর্তমান সমাজকে মাথায় রেখে। সেটা দারুণ। আজ থেকে 200 বছর আগের ব্যাপারটা বলি আপনাকে, যে বাংলা ভাষার পূর্ণাঙ্গ রূপ শাস্ত্রেও আসেনি। আমরাও ছোটবেলায় যখন লেখাপড়া করেছি স্কুলে,
তখনও ভাষার মধ্যে অন্য ভাষার প্রভাব ছিল, এখন নেই। কিন্তু আজ থেকে 200 বছর আগে বাংলা ভাষার মধ্যে কত ভাষার প্রভাব ছিল, কিন্তু ওনার লেখার মধ্যে কোনো প্রভাব নাই। হঠাৎ হঠাৎ কোনো গানের মধ্যে হয়তো একটু সংস্কৃতির প্রভাব বা ইংরেজির দু একটা শব্দের প্রভাব, একেবারে কম বলা যায়, কিন্তু নেই। একদম শুদ্ধ বাংলায় উনি ওনার মানে রচনাগুলো করেছেন। হ্যাঁ। আচ্ছা, গুরুজি একটু অন্য প্রসঙ্গে, যদিও ফরিদা পারভীনকে নিয়ে বর্তমানে অনেকে মনে করেন বা আগেও মনে করতেন, যারা বাউল গান চর্চা করেন তারা নজরুল, রবীন্দ্র, ক্লাসিক্যাল এই ঘরানার গানগুলো ধারণ করতে পারে না, গাইতে পারে না। কিন্তু এটা কিন্তু মিথ্যে প্রমাণ করেছেন ফরিদা পারভীন, কারণ তার প্রথমেই ছিল নজরুল, ক্লাসিক্যাল। তার শুরুর দিকে, গান শেখার শুরুর দিকে তিনি এই গানগুলো চর্চা করতেন। আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আসলে যারা বাউল গান চর্চা করেন তারা ক্লাসিক্যাল, নজরুল বা রবীন্দ্র এ ধরনের গান ধারণ করতে পারে না বা গাইতে পারে না? এটা এক সময়কার কথা ছিল, যখন কথাটা তখন ছিল যখন বাউলরা স্বভাবতই, কথাটা ছিল বাউলরা স্বভাবতই মূর্খ সূর্খ মানুষ, আমার মতো আর কি। ভাষা জ্ঞান নাই, তারপরে শাস্ত্রীয় জ্ঞান নাই। তো তখন আমরা লালন ফকিরের গান করি, ভুল ভাল অনেক হয়। তো এখন এই কথাটা আমি আর মনে করি না, কারণ এখন হলো এই বাউল গান দেশের সর্বোচ্চ বিদ্যাপাঠে পড়ানো হয়, তাই না? অবশ্যই। এবং সর্বোচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা এটা ধারণ করছেন। তো সেখানে আর এই কথাটা থাকবে না যে নজরুল গান তো গানই, একটা শিল্পী তৈরির একটা কাঠামো আছে আর তার গাওয়ার কাঠামোটা আলাদা। হ্যাঁ, শিল্পী কখনো তৈরি করা যায় না, শিল্পী হয়ে আসে। কিন্তু আমার মেমোরির মধ্যে যে কোষগুলো আছে শৈল্পিক, সেটাকে উদ্ঘাটন করা, এটা হলো আমাদের কাজ। তো সেখানে দেখা যায় যে এখনকার ছেলেমেয়েরা যে নজরুল গীতি গাইছেন আর রবীন্দ্রসঙ্গীত গাইছেন, এটা একটা শাস্ত্রের মধ্যে আবদ্ধ আছে গানগুলো, এর শাস্ত্র আছে, সারেগামা আছে, লাল ভাব গানের কোনো সারেগামা নেই। কারণটা হলো যে একটা নজরুল ইসলামের গান রাগ একটা করতে করতে একটা নজরুল ইসলামের গান শেখানো হয় বিদ্যাপাঠগুলোতে। সেটা কি? ওই রাগ প্রধান গান, যে রাগ আমি শিখছি ওই রাগ ঘরানায় ঘেঁষা যে গানটা আছে শিখতে সুবিধা হয়। সর্বোচ্চ দুটো রাগের মিশ্রণ থাকছে, কিন্তু এই বাউল গানের মধ্যে আমরা জানি না মনের অজান্তে কত রাগ এর মধ্যে মিশে মিশে আছে শাস্ত্রে ফেলে। তার কারণ এগুলো তো অনেক আগের ব্যাপার। কাঁটার মুখ চাঁচা লাগে না, লালন ফকির বলছে। আচ্ছা, এটা যে উপর থেকে হয়ে আসে না, সে আপনি যে কি গান করে ও নিজেও জানে না, তারপরে ওটা ঘেঁটে শাস্ত্রের মধ্যে ফেলায় দেখা যাচ্ছে যে শাস্ত্রও কিছুটা খুঁজে পাচ্ছে না, এমন ব্যাপার আছে এই ভাব গানের মধ্যে। এই জন্য এটা ভাবের মধ্যেই থাকে। তো সবাই গান গাইতে পারবে, গান গাইতে পারবে না এমন না, তবে মানুষের ভালো লাগা একটা দিক কাজ করে না। আমি মিউজিকে অনার্স মাস্টার্স করলাম, আমার বামে বসে আছে একজন মিউজিক অনার্স মাস্টার্স, ডানে বসে আছে একজন, দুজনাই মিউজিকের স্টুডেন্ট। আমি জীবনে মিউজিক পড়িই নাই, তাহলে আমি মিউজিক শিখেছি আমার গুরুজির কাছে, সেটা আমি কথার কথা বলছি, আমি পড়িই নাই ধরেন। তারপরে তো আমি গান করি এই জন্য আগে লেখা থাকতো শাস্ত্রে, আমি যখন দেখেছি এটা এখনো আছে, যে ভাব গানকে, লোকসঙ্গীতকে, মানে পল্লীগীতিকে বলতো যে এটা লঘু সঙ্গীত। একদম দেখেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে দেখবেন আর 5 বছর পর মুছে যাবে। তার কারণ যারা বলছে আমরা লঘু সঙ্গীত, তারা যখন আমাদের ছেলেমেয়েরা বা আমাদের নেক্সট পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা যখন সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে শিখে আসবে না, তখন ওরা লঘু সঙ্গীত
লঘু সঙ্গীত কথাটা তুলে দেবে, মানে এটা তো ওরা দেখবে তখন এটা তো লঘু সঙ্গীত না। তাই গান সবাই গাইতে পারবে, গান যারা শিখছেন সেটা তো শাস্ত্র, কিন্তু আমি গাইবো আমার একটা ধারা থাকবে, আমি নজরুল গাইবো না আমি রবীন্দ্রনাথের গান গাইবো না আমি ভাব গান গাইবো, লালনের গান গাইবো, আমার যেটা পছন্দ আমি সেখানে যাব। যখনই আমি শাস্ত্রে থেকে বাইরে এসে ভাব গান করব তখন দেখবেন যে শাস্ত্রের প্রভাব ওর মধ্যে পড়বেই। আর এমনি যারা ভাব গান করবে এটি হলো র গান বলে, এখানে কোনো প্রভাব নেই, আপনি যা আসে তাই। যখনই বিদ্যাপাঠ থেকে শাস্ত্রীয় সঙ্গীত করে এই লালন সঙ্গীত করবে তখন দেখবেন ওর মধ্যে শাস্ত্রের প্রভাব পড়বেই, এটাই স্বাভাবিক। একটা গান শেখার পর 200 বার গাইবেন, তাহলে আপনার প্রভাব ওর মধ্যে পড়বেই। আর এখন তো সিস্টেমই নাই, এক লাইন করে গান করছি, সাধনার ব্যাপারটা একটু কমে গেছে। যাই হোক, গুরুজি আপনার একটি গান আছে, দম ফুরালে জীবন যাবে বিফলে। এরকম অসংখ্য গানই আমার আছে, আমি সব গানগুলো জানি না। তো এগুলো ওই যে বললাম যে মানে একটা গান একদিন করেছি, করে রেকর্ড করে বাজারে দিয়েছি, এটা সবার একটা ভক্ত শুনছে কিন্তু আমি নিজেই শুনি নাই। আচ্ছা, আমি শুনি কার, ওই তো বললাম ফরিদা পারভিনের গান শুনি। আচ্ছা, হ্যাঁ, সে যখন গাইতো তার ফিলটা, যে দম ফুরালের কথা বলছেন তো, জি, হ্যাঁ, তার ফরিদাফার গানের মধ্যে এমন আকুতি কাজ করতো। যেমন ধরেন আমি এক লাইনে একটা গান করি, আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি, এই পিয়াসা মিটাই এমন মানুষ দিলি না। ফিলটা দেন, বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। আমার গেহ ভরা সুখ দিয়েছি, স্নেহ ভরা মন স্বভাবটাকে মিছে মিছি করলি চাটু, এই বেহায়া মনকে বাঁধে এমন একটা মধুমতি, মন তো দিলি না। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। হ্যাঁ, এই যে আকুতি, এখন ফরিদাফা গান গাইলেই আমরা উনি যে গানই গাক আমরা মনে করতাম মনে হয় লালনের গান। তারপর দেখছি লালনের বাইরে উনি অসংখ্য গান করেছেন, দেশের গান, আধুনিক গান। মানে তাহলে দেখেন একটা সত্তার মধ্যে এতগুলো সত্তা ছিল, সে নিজেই একটা প্রমাণ তার। সুতরাং একটা শিল্পী সে ভক্তি প্রেম, মানে যেমন ধরুন ব্র্যাকেট করে রাখবেন যে বিনয়িতা আর ভাব, আর ভক্তি প্রেম আর বিশ্বাস, তিনটি মাঝখানে রাখতে হবে। আর ভাব আর বিনয়িতা ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখতে হবে। তারপরে দেখবেন যে গানই সে গাক সে গানই হয়ে যাচ্ছে। খুব সুরের মধ্যে ডুবে ডুবে গান করতেন উনি। খুব যে বেশি গান উনি করেছেন তা কিন্তু না, কিন্তু আজীবন গানই করেছেন।
এবং তার প্রত্যেকটি গানের জন্য আলাদা আলাদা দর্শক ছিল। বাহ। ডলি, আমরা এখন আপনার কাছে যাব। শুরুতেই বলছিলাম যে সাইজি জাত ধর্ম বর্ণ সব কিছুকে দূরে ঠেলে দিয়ে মানুষের মধ্যে মানবিক বোধ বিকশিত করার ব্রত নিয়েছিলেন। তার একটি গান আছে জাত গেল বলে একটি গান তিনি রচনা করেছেন, বেশ জনপ্রিয় একটি গান। আমরা সেই গানটি আপনার কণ্ঠে শুনতে চাচ্ছি। রচনা করেছেন তো লালন সাইজি। হ্যাঁ, লালন সাইজি রচনা করেছেন, গেয়েছেন উনি। তো আচ্ছা, আমি এটা জি শার্পে। জি শার্প নাই যে এখানে আছে, এটা হবে মানে কাট তো করা যাবে না, এটুকু তো কেটে দেওয়া যাবে না। হ্যাঁ, জি শার্পটা একটু ধরো, নাহলে তো এটা জাত গেল বলে। না, নিচে তার সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাইতে গেল বলে একই আজব কারখানা, যাইতে গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাইতে গেল বলে একই আজব কারখানা, যাইতে গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এ ভ্রম তো আর গেল না, যাতে গেল বলে একই আজব কারখানা, যাতে গেল বলে। অসাধারণ। ডলি, আপনি তো এই প্রজন্মের শিল্পী, এই প্রজন্ম যারা সঙ্গীত চর্চা করছেন, আপনার কি মনে হয় তারা কতটুকু লালনকে নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছেন? আমার মনে হয় যে গুরুজি আগে যেটা বললেন যে আগের বাউলরা যেমন ছিলেন, তারা তো এটা বুঝে গাইতো না, তাদের ভালো লাগতো, সেখান থেকে তারা ওই ধারা অনুযায়ী চলতো। কিন্তু এখনকার যারা আছেন, যেমন আমারই খুব ইচ্ছা ছিল যে আমার মিউজিক নিয়ে পড়ার, যে আমি যেহেতু সঙ্গীত করতে চাই, তাহলে আমি যদি সঙ্গীত নিয়ে পড়তে পারি, তাহলে আমি আমার সঙ্গীতকে আমার গানকে আমি আরও বেশি সময় দিতে পারবো। তো এখন যারা আছে, এই প্রজন্মের যারা আছে, যারা সঙ্গীতকে ভালোবাসে, যাদের মধ্যে সঙ্গীত বসবাস করছে, তারা অনেকেই আগ্রহ হচ্ছেন এবং তারা শিক্ষিত হয়ে তারপরে এই বাউল গানের মধ্যে আসছেন। তো সেক্ষেত্রে আমার বিষয়টা খুবই ভালোই লাগে যে একটা জেনে বুঝে গান করা আর একটা না বুঝে গান করা। তো জেনে যে কাজটা আমি করব সেটা তো নিশ্চয়ই ভালোই হবে। অবশ্যই, দারুণ। তো আর একটা কথা আমি বলতে চাই যে আগে লালন সাইজির গান আমরা একতারা ডুগি দিয়ে শুনেছি, আর এখনকার প্রজন্মের যারা আছেন তারা গিটার বা কিবোর্ড যে যন্ত্রগুলো আছে এটার সাথে গাইলে অনেকেই মনে করে যে না, সাইজির গান এইভাবে গাওয়া উচিত না। আসলে আমার যেটা মনে হয় যে সুর ঠিক রেখে, বাণীগুলো ঠিক রেখে যদি গাওয়া যায়, আগে তো মনে করেন যে গিটার ছিল না, তো এখন এই প্রজন্মের যাদের হাতে গিটার আছে, যারা গিটার বাজায়, আমরা যারা পছন্দ করি, তার সাথে যদি একটা ফিউশন করে যদি একটা নতুন কিছু তৈরি হয়, যদি সেটা শ্রুতিমধুর হয়, তাহলে খারাপ কিছু তো না। অবশ্যই, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। গুরুজি,
ফরিদা পারভীন অনেক গান করে গেছেন, তার অনেক সৃষ্টি আছে এবং আপনি করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন, বা অন্যান্য বাউল যারা আছেন তারা যে গানগুলো করে যাচ্ছেন, এই যে ফরিদা পারভীনের গান, আপনার গান, অন্যান্য বাউলদের গান ঠিক কিভাবে সংরক্ষণ করে রাখলে আপনার কাছে মনে হয় পরবর্তী প্রজন্মের কাছে তারা সেটা দেখে শিখতে পারবে এবং খুব সহজে পৌঁছে যাবে? এটা এখন প্রযুক্তি এত ঊর্ধ্বে, সংরক্ষণ অটোমেটিক হয়ে যাচ্ছে কোথাও না কোথাও। এখন ঘরে বসে যদি একটা সুর তৈরি করি, তো ওটা হঠাৎ করে আগে একটা সুর তৈরি করলে পাশে একটা লোক রেখে তাকে শোনাতাম, তাকে করাতাম, আমি ভুলে গেলে তার কাছ থেকে নিতাম। কিন্তু এখন তো এগুলো লাগে না। এখন হলো একটা ফোন পাশে থাকলেই ওটা রেকর্ড করে রাখছি। তো এটা আমার দুটো কথা যদি রেকর্ড করে রাখতে পারি, তা আমার বিশেষ কোনো দিক সেটা অটোমেটিক কোথাও না কোথাও রেকর্ড হয়ে যাচ্ছে। তাই সংরক্ষণ চলছেই। হ্যাঁ, বিভিন্ন স্টুডিওতে আর্কাইভ চলছে। আমার মতো আমি চালাচ্ছি, যার যার মতো সবাই চালাচ্ছে। এখন মিডিয়া প্রত্যেকটা মানুষের হাতে হাতে চলে এসছে। এখন গান করে তো আরও সুবিধা। এই এখন একটা গান জানিই না, আমি গেছি রেকর্ড করতে, গানটা তখনই শুনে তখনই করছি, আর ওটা তার আমার মনে থাকার কথা না। সে সময় আমি ঠিকই গেয়ে আসলাম এবং ভালো হলো, সেটা বাইরে এসে প্রচারও হলো, সেটাও ভালো হলো। কিন্তু আমাকে যখন গাইতে বলছে তখন আর আমি গাইতে পারছি না। তার মানে ওটা আমি চর্চা করছি না। চর্চার যে একটা ব্যাপার আছে, তো যখন আমরা চর্চা করব না, তখন চর্চার স্বাদটা একটু আলাদা। বললাম না যে একটা গান শেখার পরে আমরা 200 বার গাই। 200 বার গাওয়ার কারণটা কি? কারণ হলো যে আমার আমিত্বটা, আমার যে একটা স্বকীয় মান আছে, সেটা সেই সুরের মধ্যে প্রকাশ পাবে। আর যতক্ষণ আমি আমার স্বকীয় মান প্রকাশ করতে পারবো না, তখন আমি আলাদা হয়ে শিল্পী হতে পারবো না। সারা জীবন তপস্যা করে কেউ ফরিদা পারভীন হতে পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি একাই এসেছিলেন ক্ষণজন্মা। তবে কি গান থাকবে না? হয়তো তার চেয়ে ভালো করে আরেকজন কেউ গাইবে, ওনার জায়গায় উনিই থাকবেন, আর একটা শিল্পী হয়ে যাবে। কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ বছর থাকতে হবে। আজ এটা ভালো লাগলো, হলো না কাল নজরুল সঙ্গীত করি, হলো না কাল আধুনিক গান করি। এরকম নানা রূপ শুনে শুনে ক্রমে ক্রমে শূন্য পড়লাম সাধুর খাতায়, প্রেমের খাতায়। আর বুঝিতে বুঝিতেই বোঝা চাপলো মাথায়। এক জেনে যে এক ভজিল, সেই শেষ পাড়ি সেরে গেল, এই লালন ফকির। তুমি নিরূপণ করো তুমি কোন পথ দিয়ে হাঁটবে, তোমাকে আমি সেই পথে তোমার রহমত তোমার জন্য পাঠাবো। ধরো তুমি নিরূপণ করলে আমি এই পথ দিয়ে হাঁটবো, বাস বরাদ্দ হয়ে গেল, তোমার রহমত ওই পথে আসবে। এইবার কিছুদিন যাওয়ার পরে তোমার ওই পথ ভাল লাগে না, আরেক জায়গায় চলে গেছো, রহমত সোজাই চলে গেল, তুমি ডাইনে চলে গেলে, হবে না তো। একদম এক ভেবে এক জেনে এক ভজতে হবে। সেটা সে ভজার যে বিষয়টা যত ছোটই হোক, সেখানেই আছে। সর্বভূতে ভূতেষু, পৃথিবীর এমন কোনো অনুপরমাণু জায়গা নাই যে সেখানে ঈশ্বর নাই। সুতরাং আমার পথ চলা ভুল হলে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি, আল্লাহ পাক বলছেন। তো আমার ভাবনাটা সঠিক হতে হবে। আমরা ভালো করে ভাবতে শিখিনি এখনো, আমরা এখনো বৈষম্য সৃষ্টি করছি। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রজন্ম আমার থেকে মেধাবী অনেক, এটা আমার ভাবতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে? ওরা তো মেধাবী হতেই হবে, তা না হলে এই যুগে, এই ফাস্ট যুগে তারা চলবে কিভাবে? প্রতিযোগিতা করেই তো চলতে হবে। তো এই জন্য পরবর্তীতে যারা আসছে, আমার বিশ্বাস তাদেরকে উৎসাহ দেব আমরা, যে তারা খুবই ভালো করছে এবং আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে তারা বহন করতে পারবে। শুধু তাদের প্রতি অনুরোধ থাকবে একটা, সেটা বাবা অবশ্যই গানগুলো তোমরা করবে, কিন্তু গানের শেকড়ের গন্ধটা যেন নষ্ট না হয়।
গানে যে মাটির গন্ধ থাকে না, বাউল গানে, ভাব গানে, সেই মাটির গন্ধটা যেন নষ্ট না হয়। ভাব গানের মধ্যে জড়িত থাকে আদ্য শক্তি, যেটা মা, সে মায়ের গন্ধটা যেন নষ্ট না হয়। এই গন্ধগুলোকে ঠিক রেখে ডলি বলল যে যত যন্ত্র ইন হয় হোক, আমার স্বকীয় মান ঠিক থাক, অসুবিধাটা কোথায়, আমার বাণী যেন প্রধান থাকে। এইভাবে। ওকে গুরুজি, আমরা সাইজির আরেকটি বাণী শুনতে চাই, তার দেহতত্ত্বের একটি গান যদি আমাদের গিয়ে শোনাতেন। অনুরাগ। এই মানুষে মিলত মানুষ, চিনিতাম যদি মানুষ অবিশ্বাসী, পাই না মানুষ নিধি। ফরিদা আপা একটা গান করেছেন, অসম্ভব টাচি একটা গান। সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। অধর চাঁদের যত খেলা, সর্বোত্তম মানুষ লীলা। না বুঝে মন হলি ভোলা, মানুষ বিবাদী, মানুষ অবিশ্বাসী, পাই না মানুষ নিধি। মানুষ অবিশ্বাসী, পাই না মানুষ নিধি। যে অঙ্গের অবয়ব মানুষ, জননারে ও মন বেহুশ। মানুষ ছাড়া নয় সে মানুষ, অনাদির আদি মানুষ অবিশ্বাসে, পাই না মানুষ নিধি। যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না, সে কখনো অদৃশ্য প্রতিপালককেও ভালোবাসতে জানে না। এটাই সত্য। গুরুজি, আপনার তো অনেক শিষ্য রয়েছেন যারা আপনার থেকে দীক্ষা নিয়েছেন। আপনার প্রিয় এমন 3 জন শিষ্যের নাম আমরা শুনতে চাই যারা স্ব স্থানে বর্তমানে প্রতিষ্ঠিত। এটা কিছু কিছু ব্যাপার যখন বলা হয়, এইটাকে বলা হয় দর্শন শাস্ত্র। আচ্ছা, দর্শন শাস্ত্র যদি আপনাকে বলি যে আপনার পরিবারের 5 জনের নাম লেখেন, লিখলাম, এবার 2 জনের নাম মুছে ফেলেন, শুরু হলো দর্শন শাস্ত্র। আমি কাকে মুছবো এখন? একটা আছে আমার বাপ, একটা আছে মা, 2টি সন্তান আর আমি। আচ্ছা, কাকে মুছবো আমি বলেন? ফেলে দিব কাকে দিব রেখে, কতদিন যাবে ধুলাবালি মেখে। আমি কখনো এটা নিরূপণ করতে পারবো না আমার প্রিয় 3 জনকে, আমার প্রিয় 5 জনকে। সবাই আমার প্রিয়। একই স্কুলে 10 জনা পড়ে, গুরু মনের এই বাসনা সব সমান করে। কেউ পিছিয়ে এসে আগে চলে যায়, সেটা তাদের ব্যাপার, আমি আলাদা করে নিরূপণ করতে পারবো না। ওকে গুরুজি। ডলি, আপনার কাছে আরেকটি সাইজির বাণী শুনতে চাই, তারপর প্রশ্ন করছি, আগে গান শুনবো। আমরা এই পৃথিবীতে এসেছি, আবার চলে যাব।
সে নিজের আপন সন্তান হোক, নিজের পিতামাতা হোক, আর যে হোক না কেন, এভাবে এসেছি আসলে একটা মায়া, আমাদের যে একটা পিছনে একটা মায়া তাড়িত করে। কিন্তু আমরা সবাইকে নিয়ে ব্যস্ত থাকি। যারা বাউল, যারা সাধক, তারা সবসময় সাধনা করেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানবের ভাণ্ডে। তো সেদিকে লক্ষ্য করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে লালন সাঁইজি তো সবসময় মানবতার কথা বলেছেন। তো সাঁইজি এই বাণীটির মধ্যেও তেমনই একটি মেসেজ দিয়েছেন। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো। মনিরে পাখি একবার মৌলা বলো, মনিরে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো। মনিরে পাখি একবার মৌলা বলো, মনিরে পাখি। দারুণ, অসাধারণ। আপনার কাছে জানতে চাই, আপনি এই প্রজন্মের শিল্পী, যেহেতু লোকসঙ্গীত চর্চা করছেন, এমন কি কখনো হয়েছে লোকসঙ্গীত গাইতে গিয়ে কোনো বাধা বা এই যে জার্নিটা কখনো কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিনা? আসলে আমার শুরুটাই হয়েছে ওই লোকসঙ্গীতের মধ্যেই। আচ্ছা, যেহেতু আমি অন্য কোনো লাইনে আর ছিলাম না, এই একটা লাইন ধরেই হাঁটছি। তবে আগে পালা গান করতাম, পালা গানের তো একটা এই লোকসঙ্গীতের মধ্যে তো আমার অনেকগুলো ধারা আছে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু মিলিত হয়েই লোকসঙ্গীত। তো বাউল গান আছে, এর মধ্যে পালা গান আছে, জারি গান আছে, বিভিন্ন সেক্টর আছে, ভাটিয়ালি, পল্লী গীতি, লালন গীতি, এখন সব কিছুই আছে। তো তারপরে আমার গুরু বাক্য যখন আমি পেলাম যে সাঁইজির গানটা করার জন্য, তখন ওই 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 ধারাতেই আছে, আমি আর ওই লাইনচ্যুত হইনি আর কি। এই জন্য আমাকে আর কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। সবাই, আমার যারা দর্শক আছে, আমাকে যারা ভালোবাসে, তারা আমার কাছে এটা শুনতেই পছন্দ করে। গুরুজি, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের, কিন্তু গানে গানে অনুষ্ঠান শেষ করব তার আগে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। ফরিদা পারভিনের অচিন পাখি নামে একটি প্রতিষ্ঠান আছেন, যেটাকে ঘিরে তিনি অনেক স্বপ্ন দেখেছেন। প্রশ্নটি আপনার কাছেও থাকছে। তিনি হচ্ছেন অচিন পাখি নিয়ে স্বপ্ন দেখেছেন, তিনি দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে চেয়েছেন যেন অনেক অনেক শিল্পী তৈরি হয়, কিন্তু তিনি তো তার আগেই চলে গেছেন, তার স্বপ্নটি অপূর্ণ রয়ে গেছে। একজন সহশিল্পী হিসেবে আপনার বা আপনাদের কতটুকু দায়িত্ববোধ এই জায়গায় কাজ করবে, বা এটি নিয়ে আপনারা কি ভাবছেন ভবিষ্যতে তার স্বপ্ন পূরণের দিক থেকে? এটা একটা ব্যাপার হলো যে একটা গণ্ডির মধ্যে উনি চলতেন, আর একটা গণ্ডির মধ্যে আমি চলতাম। দুজনের পথ চলাটা দুইটি ভাব ছিল। আচ্ছা, আমারও একটা সঙ্গীত প্রতিষ্ঠান আছে এই ভাব গানের। আমরা অচিন পাখির ভক্ত, কিন্তু এই সিদ্ধান্তটা আমরা কখনোই নিতে পারবো না যতক্ষণ ওই অচিন পাখির যারা হোতা আছেন এখন পর্যন্ত, তারা যদি কখনো আমাকে বলে যে আমার এই প্রতিষ্ঠানটা আপনি যদি আসেন, এসে যদি একটা ক্লাস নেন, আমি কিন্তু খুব সাদরে নেব। কিন্তু হ্যাঁ, আমি খুব আনন্দের সাথে ধরাবো, কারণ ফরিদা পারভিন আমার বোন, আমাকে ভাইডি বলে ডাকতো।
আমরা একই বয়সের, বোধহয় 1-1.5 বছরের বড় হতে পারি আমি। এবং যতটুকু জানি যে ওস্তাদ মোকসেদের কাছ থেকে আপনি এবং ওস্তাদ মোকসেদ আলী সাঁই, আমিও তার কাছে গান শিখেছি। ফরিদা খুব অল্প পারভিনও সময়। তার কাছে, উনি অনেক বেশি শিখেছেন, আমি কম সময় পেয়েছি ওনাকে। তো যাই হোক, অচিন পাখিটার সাথে মোকসেদ আলী সাঁয়ের কোনো তেমন সম্পর্ক নাই, কিন্তু অচিন পাখিটা শুধু ফরিদা আপারই প্রতিষ্ঠান ছিল। তো এখানে আমি এখনো পর্যন্ত সত্যি সত্যি যাইনি। আচ্ছা, তা আমাকে যদি কখনো আমন্ত্রণ জানাই ওই প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান যেহেতু, সে প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিও আছেন, তা ধরে রাখা উচিত। কারণ অচিন পাখি খুব একটা পপুলার প্রতিষ্ঠান, সেখান থেকে শিল্পী কবে কয়টা বেরিয়েছে সেটা আমি জানি না, তবে ওখানে অনেক শিল্পী ছিল এটা আমি জানি। তাদের কি হবে সেটা আমি জানি না, তবে যদি আমি সহযোগিতা করতে পারি ধন্য হব, যদি তারা বলে তবে আমি যেতে পারবো না, এটাও সত্য কথা। আচ্ছা, হ্যাঁ ডলি, এর কিছুটা দায়িত্ব কিন্তু আপনার উপরেও বর্তায়, যেহেতু আপনি লালন চর্চা করছেন, তিনি লালন সাধিকা ছিলেন। পরবর্তী প্রজন্মই কিন্তু আগের প্রজন্মকে উপস্থাপন করে, এগিয়ে নিয়ে যায়। সেই দায়িত্ববোধ জায়গা থেকে আপনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? এখন ম্যামের যে একাডেমিটা ছিল সেখানে হয়তো বা শেখার সুযোগ আমার হয়নি, তবে আমি ওনাকে ভিতরে ধারণ করে আমি সাইজির ওই ওনাদের দেখানো পথেই হাঁটছি। তো আমার যতটুকু ধারণ ক্ষমতা আমি আমার কারণ আমার সব কিছু, আমার যতটুকু সময় আমার পরিবার থেকে আমাকে সাপোর্ট করে, তো আমার যতটুকু সময় এই গানের মধ্যেই আমার সব কিছু, আমি আর কোনো কিছু করি না। আমি পড়াশোনা শেষ করে আমি সাইজির এই বাণীটার মধ্যেই নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি। তবে ওই পথ ধরেই হাঁটছে, আমি জানি না আমি কতটুকু কি করতে পারবো, তবে সাইজির বাণীর মধ্যে আমি থাকতে চাই। আর এই প্রজন্মের যারা আছে তাদেরকেও আমি বলতে চাই, নিজেকে আত্মশুদ্ধি করতে গেলে, কারণ এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকের জন্য। আমরা সবাই জানি যে আমরা অনিত্য, আমরা চলে যাব, কিন্তু তারপরেও এত জিনিস শুনেও আমাদের ভিতরে আবার কেন জানি সেই অহংকার বোধটা চলে আসে যে আমার 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 সব কিছু আমার করতে আমরা ব্যস্ত থাকি, ওই আমিত্ব নিয়ে থাকি। সাইজির বাণী কেউ যদি একবার শুনে, কেউ যদি ভিতরে ঢুকে একবারের ভেদের তত্ত্ব কথা যদি জানতে চায়, আমার মনে হয় যে একজন গুরুর কাছে যাওয়া উচিত। গুরুজি যেটা বললেন যে ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস, বিনয়তা আপনি তখন এমনি আসবে যখন সে একজন গুরুর কাছে। গুরু নির্বাচন করারও আবার একটা সঠিক পন্থা আছে, সেটা জানতে হবে। কারণ যেসব গুরুর কাছে গেলে তো হবে না, সেটা জেনে বুঝে তারপর একজন গুরুর কাছে দীক্ষা নিতে হবে। দীক্ষা গ্রহণ করলে ওই ভাব ভক্তি এমনি আপনি ভিতরে এমনি জাগ্রত হবে। আর যখন সেটা জাগ্রত হবে তখন সেটা সাইজির গানের প্রতি তার যে ভালোবাসা, সেই যে আত্মশুদ্ধির পথ, সেই দিব্য নজর তার আপনি তখন এমনি খুলে যাবে। আর যখন খুলে যাবে তখন সে এই সমাজের কোনো খারাপ কাজ আমার মনে হয় না সে আর কখনো লিপ্ত হতে পারবে। তার চোখে পড়বেই না, তার চোখে পড়বে না, সমাজটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। বাহ, দারুণ! এই প্রজন্মের জন্য দারুণ মেসেজ দিয়ে গেলেন আপনি। গুরুজি, আমাদের আজকের আয়োজন ফরিদা পারভিনের স্মরণে এসে আপনার অনুভূতি ঠিক কেমন, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে ভালোবাসার ব্যাপারটা তো যে ভিতরেই রেখে দিয়েছি। ফরিদা আপার প্রতি আমার যতটুকু শ্রদ্ধা আছে সেটা আমার কাছে থাক, এটা আজন্ম পুষতে চাই। আচ্ছা, উনি ওফাত হয়ে গেছে এটার জন্য না, এই ভালো লাগাটা আমার ভিতরে রেখে দিতে চাই। তো আমি আজকে তাকে নিয়েই টেলিভিশনে কথা বলছি, এটা বলতে চাইনি আমি, কারণ হলো সে চলে যাক এটাই তো চাইনি, তাই না? তারপরেও আজকে আমি এভাবে কথা বলছি, আগামীকাল আমি থাকবো না, আমাকে নিয়ে আরেকজন হয়তো এভাবে কথা বলবে, এটাই স্বাভাবিক। তো
অনুভূতির মধ্যে খুব ভালোও লাগছে, কষ্টও লাগছে। এটা অনুভূতি যখন আসছে তখন মনে হচ্ছে উনি নেই। হ্যাঁ, তো যাক, আমার ভিতরেই তার সব কিছু থাক, ভালো মন্দ সবই থাকবে। ও তার একটা গান আছে, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। তো এই গান গাইতে যেটা আপনি প্রশ্ন করেছিলেন, কোনো সমস্যা আসে কিনা, যারা শিল্পী, যারা সাধক, তারা সমস্যার কাছে থেকে তো শিখে। সমস্যাই তো তাদের দরকার। সমস্যা না আসলে আমরা শিখবো কার কাছ থেকে? প্রত্যেকটা সমস্যা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে। এটাই গুরু বাক্য, আর এটাই লালন ফকির। গুরুজি যে গানটির কথা মাত্র বললেন, এই গানটি শুনতে চাই আপনার কণ্ঠে। তবে তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। আর যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, তখন তো আমাদের ফরিদা পারভীনের স্মরণে বলেছেন, দর্শককে যদি কিছু বলার থাকে আজকে, বিশেষ করে দর্শককে আমার কালের কণ্ঠের আজকের আয়োজনে কিছু বলার নাই। আজকে কালের কণ্ঠের আয়োজনে আমি এখানে বসেছি। কালের কণ্ঠ এই দেশের একজন ঐতিহ্য বহন করা বাহক শিল্পী ফরিদা পারভীনের স্মৃতিচারণ উদ্দেশ্যে আমাকে ডেকেছেন। আমি নিজেকে খুব ধন্য মনে করছি, খুবই ভালো লাগছে। আর ওই খারাপ লাগার জায়গাটুকু বললাম। এভাবে তো বসতে চাইনি, বসতে চেয়েছিলাম একসাথে। তো একসাথে তো হয় না, আগা পিছা হয়ে যাচ্ছে। আমরা কে কখন চলে যাব, সবগুলো আর্কাইভ হচ্ছে। অভিনন্দন জানাচ্ছি কালের কণ্ঠকে। যুগে যুগে এই ঐতিহ্য বহনকারী যারা বাহক আছেন, তাদেরকে আপনারা এইভাবেই স্মরণ রাখবেন। আর যারা সামনে বসে দেখছেন, সবার চরণে ভক্তি রাখছি, আমার জন্য একটু দোয়া করবেন। দীর্ঘায়ু কামনা করছি না, যেন সুস্থ থাকি যে কদিন থাকি, কারণ পাখি কখন জানি উড়ে যায়। গুরুজি, গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন ফরিদা পারভীনের স্মরণে। তাকে ঘিরে আমাদের এই আয়োজন, আমরা তাকে উৎসর্গ করছি। তিনি বেঁচে থাকবেন যুগ যুগ আমাদের হৃদয়ে তার সৃষ্টি দিয়ে। দর্শক, আর কথা বাড়াবো না, আজকে আমি আরিফা জাহান প্রিনন বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো বিশেষ আয়োজনে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কালের কণ্ঠের সঙ্গে থাকুন। গুরুজি, গানে গানে শেষ করব। হৃদয়ে যমুনাকে জানি, লাজ ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি। কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো, প্রেমের কি স্বাদ আছে বলো। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো।